শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকালে আমি ভিডিওটা করিনি, ইচ্ছে করেই করিনি। কেন সেটা বলবো। আর বিকেল থেকে আজকে আরম্ভ করলাম, বিকেল মানে সন্ধ্যে থেকে, এখন 6টা বাজতে 10। তা আরম্ভ তো করলাম, তার একটা কারণ আছে, যুক্তিসঙ্গত একটা কারণ আছে। আর আমি বলি না যে আমি যেটা করব সেটা আমার ফ্যামিলি মেম্বারসদের নিয়ে করতে আমি সব থেকে বেশি ভালোবাসি। আর কোনো লুকো ছাপার কোনো ব্যাপার থাকবে না, মানে আমার জীবনে যেটাই হচ্ছে কোনো মিথ্যে কথা থাকবে না, কোনো লুকোলুকি থাকবে না। হ্যাঁ, সবটাই। আমি যখন একটা ইউটিউব চ্যানেল করেছি, আমার কিছু হলেও তো ভীষণ ভালো ফ্যামিলি মেম্বার হয়েছে, তাদের কাছে আমি এই লুকো ছাপা করতে মোটেই ভালোবাসি না। আমি বলছি একটু একটু করে। হ্যাঁ, প্রথমে আমি তো রান্নাঘরে কাজ একটু করব, করে আজকে আমি ওপরে যাব। কালকে ডাক্তারের ছাড়পত্র পেয়েছি যে একটু ওপরে আমি যেতে পারি। প্রায় 1 মাস 6-7 দিন বাদে আমি ওপরে উঠব। যখন আমি নিচে থেকে আমার চোখে জল এসে আছে, বিশ্বাস করো। যখন আমি রাত্রিবেলা 2টোর সময় আমাকে যখন স্ট্রেচারে করে নামানো হচ্ছে, যখন আমার রাইট সাইডটা পুরো প্যারালিসিস হয়ে গেছে, মানে ডান হাত আর ডান পাটা আমি নাড়তে পারছি না, মানে কি বলবো, তখনও আমি ভাবিনি যে আমি আবার নিজে নিজে ওপরে উঠতে পারবো। যদিও এখনো কিন্তু আমি উঠিনি, কারণ দাদা যেহেতু রোদ ছিল, দাদা আমায় অ্যালাউ করেনি। ওপরটা তো একটু গরম, রোদ আসে, তা দাদা আমাকে ওপরে উঠতে অ্যালাউ করেনি। দাদা বলল রোদ পড়ুক, একটু সন্ধে হোক, তারপরে তোমাকে আমি ওপরে নিয়ে যাব। তা বিশ্বাস করো, আমার না আনন্দে চোখে জল এসে আছে যে আমি নিজের পায়ে আবার হেঁটে হেঁটে যেতে পারবো ওপরে। তা সেটা আমার ইচ্ছে হলো যে আমি আমার বন্ধুদের নিয়েই আমি ওপরে উঠবো। ওপরটা আমি জানি না এখন কি পরিস্থিতি, পরিবেশ কি হয়েছে না হয়েছে, সত্যি আমি কিছু জানি না। ফাঁকিবাজ দাদা কতটা করেছে না, এটা তো বলা সম্ভব নয়, কারণ দাদার উপর দিয়ে যা গেছে, সত্যি বলছি, এই মানুষটা না থাকলে হয়তো একটা প্যারালিসিস রুগী, হ্যাঁ, মানে পরের দিনই হাঁটতে আরম্ভ করে দিতে পারে না, মানে এইরকম। আর তার সঙ্গে তো গোপাল সোনা, আমার মেয়েরা, তারপরে তোমরা সবাই ছিলে, তোমাদের সবাইয়ের এত প্রেয়ার, যেটাতে মানে কিছু বলার নেই অ্যাকচুয়ালি। সেই জন্যেই আজকে আমি সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করলাম, এবং তোমাদের সঙ্গে নিয়ে আমি ওপরে উঠবো। আর আমি দেখবো আমি নিজে নিজে মানে ওপরে উঠতে পারি কিনা, কারণ আমার তো কনফিডেন্স লেভেলটা একদমই লো হয়ে গেছে। তোমাদের ভাবলে পারবে না, না ভেবে ইজি উঠবে। বলছি তো, আমার পা গুলো ঠক ঠক করে কাঁপছে, আর নিজের মনে ভাবছি উঠতে পারবো অতটা উপরে। তো দেখা যাক, তোমাদের নিয়ে সেটা করব। হ্যাঁ, তা একটুখানি দেখো, আবার তো রুটিনে ফিরতে হবে। দাদাকে দিয়ে আজকে একটু কুলত্ব করাই আমি দোকান থেকে আনিয়েছি, যে আমরা যেটা জল টলগুলো খাই, এতদিন তো সেটা হয়নি। এইবার একটু কুলত্ব কড়াই ভেজাবো, একটুখানি চিয়া সিড, তারপরে ফ্ল্যাক্স সিড ভেজাবো, সব কিছু ভিজিয়ে টিজিয়ে নিয়ে তারপরে আমি একটু ওপরে উঠবার। ওপরে যদি উঠি একটু তো ঝাড়পোষ থাকবেই, বলো, বৌদি থাকবে, আর সেখানে নেতা নেতা থাকবে না, সেটা তো পসিবলই নয়। তা সে তো থাকবেই। তা আর আমি যে উঠেই সঙ্গে সঙ্গে নিচে নেমে পড়তে পারবো সেটাও নয়, একটু বসবো। আমার ওপরটা ভীষণ শখে, ভীষণ মানে একটা শান্তির জায়গা হচ্ছে আমার উপরটা। তা এতদিন তো আমি উঠতে পারিনি, যার জন্য আমার খুব মনে কষ্ট হতো, যে আর মনে মনে ভাবতাম আর কি কখনো ওপরে আমি উঠতে পারবো না, এইরকম ভাবতাম। আর এটাও ভাবিনি যে ডাক্তারবাবু এত তাড়াতাড়ি আমায় অ্যালাউ করে দেবে, কারণ তোমরা সবাই দেখেছো যে আমি যেহেতু ওপরে উঠতে পারছি না, যেহেতু দাদার নিচে স্প্লিট এসি বসিয়েছে,
এই যে সস্তা সুন্দর থেকে যেই ওষুধগুলো আমার আবার কালকে সোজা করে ধরো সস্তা বলছি, যে প্রেসক্রিপশনে যেগুলো ডক্টররা চেঞ্জ করে দিয়েছে সেইগুলো আবার এই এত ওষুধ দেখো দিস্তে দিস্তে ওষুধ। প্রসঙ্গত একটা কথা বলি, আমরা কিন্তু সস্তা সুন্দরের সঙ্গে প্রায় 10 বছর লেগে আছি। ওদের যারা এই এখানকার হাওড়ার ইনচার্জ তাদের প্রত্যেকের সঙ্গে আমার পরিচয় আছে, 2 ভাই চিরঞ্জিত এবং প্রসেনজিৎ, এবং টোটাল টিম খুব ভালো টিম। আমি আজ পর্যন্ত বাইরে ওষুধ কিনি না, ওদের থেকেই কিনি। আর ওরা রিজনেবল প্রাইসে, একদম রিজনেবল, স্ট্যাম্প মারা, লোগো করা, কোনো জালি ওষুধের ব্যাপার নেই, আমাদের সাপ্লাই করে। বলো। আর এখন তো ওষুধ খেয়েই বেঁচে থাকতে হয়, তা সেই ওষুধগুলো এই সবে এক দাদা এসে দিয়ে গেলেন, তা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি তো সবই দেখাতে ভালোবাসি। ওপরে একটুখানি বারবার তো নামতে পারবো না, তা একটুখানি ফলও নিয়ে যাই। আজকে বিদিশার দেয়া ফল আজকে আমি বিকেলবেলা খাবো, সেইটাই আমি বার করে নিয়ে চলো তোমাদের নিয়ে আমি একটু ওপরে উঠি। আর তোমরা মানে কি বলবো, ভগবানের কাছে প্রে করি আমি যেন উঠতে পারি। আমার কিন্তু টেনশন হচ্ছে। কেন টেনশন হবে? ওপরে উঠতে না উঠতে পারলে কি ক্ষতি হবে? হ্যাঁ, যে আমি তো বলেছিলাম এক্ষুনি না উঠতে, ডাক্তার বলেছে হ্যাঁ একবার উঠতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু একটু রেস্ট নিয়ে আর একটুখানি আমি করি ওপরে গিয়ে একটু আগে তো নিজের বেডটায় বসি, তারপরে একটু পরিষ্কার আজকে হয়তো সবটা করতে পারবো না, করে খানিক্ষণ বাদে নিচে নামবো। আর নিচেই আমরা শোবো, কারণ উপরের ছাদটা তো তাতে মানে এসিটা মানে গরম হাওয়াটাকে যে বার করবে সেটা অনেকটা সময় লেগে যায়। আর নিচের এসিটা যেহেতু একদম নতুন, সেহেতু কি হয়েছে বলতো, না আধুনিক টেকনোলজিতে তো, আর যে সেহেতু খুব তাড়াতাড়ি নিচেটা ঠান্ডা হয়ে যায়। আর ওপরে যেহেতু আমার ঘর আছে, ঘরটা ঠান্ডা তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্যই আমি দাদাকে বলেছি আমি কিন্তু নিচে শোবো, ওপরে এখন শুচ্ছি না এই গরমকালটা। জানি না দাদা যতটা বলবে তারপরে। আর বিদিশা থ্যাংক ইউ, দেখো তোমার ফল নিয়ে আজকে আমি ওপরে যাচ্ছি, চলো। যেদিন স্ট্রেচারে করে নামাচ্ছিল আমি ভাবতে পারিনি যে আমি আমার নিজের পায়ে হেঁটে চলে ওপরে উঠবো। ব্যাস দাঁড়িয়ে যাও একটু বাদে। কোনো অসুবিধা নেই তো? না। ভেরি গুড। আর বন্ধুরা আমার সঙ্গে আছে না, অসুবিধে কিসে, তাই না বন্ধুরা বলো? আমি গোপালকে প্রণাম করে এলাম, তোমাদের দাদা বললো গোপালকে প্রণাম করে এসো যাতে আমি ওপরে উঠতে পারি। আর যেহেতু রাইট সাইডটা প্যারালিসিস হয়ে গেছিল, একটু তো অসুবিধে মানে আমার নিজের বুঝতে পারি না, কিন্তু একটু বলি না কাঁপে, ওই ব্যাপারটা একটু থাকে। যাই হোক আমি যাই উপরে, প্রায় 1.5 মাস বাদে আমি উপরে উঠছি। থ্যাংক ইউ সো মাচ গড। প্রায় মেরে দিয়েছি, উঠে পড়েছি, দাদা এসে চট করে আলোটা জ্বেলে দিল। যে দাদা একটু ভয় পাচ্ছে, পারবে তো করছে। আমি হ্যাঁ পারবো, কেন পারবো না, মনে জোর আছে আমার, আমি ঠিক ম্যানেজ করে নেবো। এই উঠে পড়েছি আমার স্বপ্নের জায়গায়। মানে আমার শুধু মনে হচ্ছে, আমার এই বাঁকটা দেখে না শুধু মনে হচ্ছে সেই দিন আমাকে স্ট্রেচারে করে নিয়ে গেছিল, আমার রাইট সাইডে কোনো জোর ছিল না, আজকে আমি নিজে উঠেছি। এটা আমার যে কি আনন্দ লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার একটু আমার বেডরুমে যাই, ছাদে এলাম, দেখছি যে ছাদটা কেমন পরিষ্কার আছে। তা আবার আমার সন্তানদেরও একটু দেখছি যে আমার সন্তানেরা কেমন আছে। একদম সুন্দর আছে, তবে গরম পড়ে গেছে তো প্রচণ্ড রোদের তাপ, ফুলগুলো পুরো ঝলসে যাচ্ছে। এই পিটুনিয়া পুরো শেষই হয়ে গেছে, কতদিন বাদে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, দিনের বেলা তো দাদা উঠতে দেয়নি, রোদ ছিল বলে, তবে উঠবো, একদম কটকটে রোদে না উঠলেও উঠবো। কিন্তু এসেই কিন্তু কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি হাতে। দেখো মোটামুটি ভালো পরিষ্কার একদম ছাদ
রিমা ভালো করে ধুয়ে টুয়ে গেছে, দাদা জল দেয় ওকে, ভালো করে ধুয়ে টুয়ে গেছে। তবে এনাকে দেখছি ইনি বেশ একটু বড় হয়ে গেছেন, আমি আর আমার টেবিল কামিনীকে চিনতে পারছি না। আর ইনি তো পুরো শিবের জটা হয়ে গেছেন। আমিও দেখছি কি ভালো লাগছে, মনে হচ্ছে এদের গায়ে আমি একটু হাত বোলাই। বিশ্বাস করো, জানি না আজকে ভিডিও করার মতো মানে পরিবেশ পরিস্থিতি কিছু বুঝতে পারছি না, নিজেকে একটা কেমন লাগছে। আর আমি যেটা ফিল করছি আমি সেটাই তোমাদের সঙ্গে বকে যাচ্ছি বকর বকর করে। চলো, বড্ড গরম হচ্ছে, একটু বেডরুমে যাই। আমার বেডরুমটাও একটু বসি বিছানায়, তারপরে তোমাদের সাথে গল্প করছে। এই যে আমার তুলসী মঞ্চ পরিষ্কার। হ্যাঁ দেখো দাদা কত কিছু সামলেছে, বুঝতে পারছো? মানে মানুষটা মুখে কিছু বলে না, কিন্তু সর্বদা সামলে চলেছে, জানে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসি। চলো, এই যে আমার মানে আমার ক্ষমতা অনুযায়ী আমার শব্দের উপর। আর এই বেডরুমে একটু ঢুকি, এসো। ও বারান্দায় একটু যেতে হবে, বারান্দায় গাছগুলোকে দেখি একবার। গাছগুলো খুব সুন্দর আছে। পাখিটাকে মুছে দিই। সব থেকে নোংরা হয়েছে ওই দিকের বুড়ো বুড়ি হেলে গেছে। বুড়ো বুড়ি পুরো হেলে গেছে। এই যে ওটা মোছার সময় পাই না, মনেও থাকে না। বুড়ি খতম হয়ে গেছিল, হঠাৎ জ্যান্ত হয়ে গেছে। তা যাই হোক, তো আমিও দেখলাম, তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। ভারী ভালো লাগছে দেখে আমার এই শখের এই জায়গাটা। হ্যাঙ্গিং যে প্লান্ট, একটু নোংরা ধুলো রাস্তার ধারে, তো একটু ধুলোটা খুব হয়ে গেছে। আজকে যতটা পাচ্ছি করি, তারপরে কালকে সকালবেলা আসবো, এসে ভালো করে পরিষ্কার করে দেবো। আজকে একটু বসবো আর তোমাদের সঙ্গে গল্প করবো, বলো? চলো চলো, হয়েছে, একটু পাখার তলায় বসো, আমি নিচ থেকে আলো টালোগুলো নিভিয়ে আসি, জ্বলছে দাও দাও করে। কিছু কিছু জায়গায় হাতে একটু ধুলো তো পড়বে। আমি আমার তো হাত বুলিয়ে বুলিয়ে দেখি। হ্যাঁ, যখন আমি এই এত বড় বাড়ি করেছিলাম, তখন আমায় অনেকে বলেছিল বাড়ি করতে ঠিক আছে, করে তো ফেললে, তারপরে একে মেনটেন করা যে কি কষ্টে, মানে চিন্তা করা যায় না। কিন্তু তখন তো সবেরই জোর ছিল, তখন এতটা বুঝিনি। তখন দাদার চাকরি ছিল, তারপরে আমার শরীরের দারুণ, তখন তো অল্প বয়স, তখন দূর এই কাজ আমার কাজ, তখন মনে হতো। কিন্তু এখন অসুস্থতা হওয়ার পর মনে হচ্ছে যেসব মানুষেরা আমাকে এই কথাগুলো বলতেন, তারা একদম ঠিক কথা বলতেন, যে বড় বাড়ি দেখতে ভালো, শুনতে ভালো, কিন্তু মেনটেন করার জন্য মোটেই ভালো নয়। মানে যারা মেনটেন করে তাদের পক্ষে খুবই চাপ আর কি। তা যাই হোক, আমি তো ওপরে এসে ভীষণ খুশি হয়ে গেছি। এখন আমি নিচে নামছি না, আমি এখন কিছুক্ষণ ওপরে থাকবো, ফল টল খাবো। রাত্রিবেলা যখন আমি দেখে খাবার করতে যাব, তখন নিচে যাব। আর আজকে একটুখানি এগ রোল করে দেবো দাদাকে। দাদা তো খুব খারাপ খাচ্ছে আমার সঙ্গে, তা ইচ্ছা আছে দাদাকে একটু এগ রোল করে দেবো। এইটুকুই আজকে কাজ। তৃষা সব গুছিয়ে গাছিয়ে কেটে কুটে দিয়ে গেছে, আমার কোনো অসুবিধা হবে না। বসে পড়লাম, একটু একটু ডাস্টিংটা করলাম, করে বসে পড়লাম। একটু মানে কেমন লাগছে আর কি, শরীরটা একটু বড্ড গরমও পড়েছে তো। আর এই দেখো, এই এসির জন্যে দাদাতে আমাতে 1 মাস মাটিতে গড়াগড়ি খেয়েছি, প্রচণ্ড মশার কামড়, গরম, সব মিলিয়ে পুরো একদম মানে আমাদের যা অবস্থা হয়ে গেছিল না, ধারণা করতে পারবে না।
ওপরে এসি লাগানো আর নিচে উইন্ডো এসি ছিল, সেও তো মানে 10 মিনিট ঠান্ডা দিলে 20 মিনিট গরম হাওয়া দিচ্ছে, সেটাও চালানো যাচ্ছে না। তা বেশ ভালো লাগছে। তো আমি চাই তোমরাও আজকে আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে। আমি যে আমার জায়গায় আবার আসতে পেরেছি সিঁড়ি ভেঙে, একটা প্যারালিসিস রুগী, হ্যাঁ, এইটাতে বারবার ওই কথাটা বলো না। অসুস্থ হয়েছিলে, এখন সুস্থ আছো, দ্যাটস অল। হ্যাঁ, এই একটু একটু বসে বসে এগুলোকে পরিষ্কার করি। রাস্তার ধারে বাড়ি, বারবার বলছি না যে ভীষণই নোংরা হয়। তা এই ওপরে ওটা হলো। এবার দাদাকে বলেছি আমাকে একটু বাইরে নিয়ে যাবে, ওইটা হলে আবার তারপরে কাল বিকেলে রোদ পড়ে গেলে। কালকে যেতে পারবো না, কালকে আমাদের একটা ইনভিটেশন আছে অন্নপূর্ণা পুজো। তা এইবার আমি তো যেতে পারবো না মনে হয়, কারণ যেতে গেলে টোটো ছাড়া কোনো উপায় নেই। আমাদের বাড়ি থেকে একটু ডিস্টেন্সও আছে। তা দাদাকে বলেছি তোমারও ভালো লাগবে, একঘেয়ে রুগীর সেবা করছো, একঘেয়ে বাড়ির কাজ করছো। সেই স্কুল ফ্রেন্ডদের সব নেমন্তন্ন হয়েছে, স্কুলেরই বন্ধুরা সব আসবে। তা দাদাকে অনেক জোর যার, দাদা যেতে চাইছে না কিছুতেই। তা আমি বলছি যে যাও, তোমারও একটু ভালো লাগবে, একঘেয়ে ভালো লাগে এরকম করে একটা মানুষ থাকতে, যে সারা জীবন চাকরি করেছে, সারা জীবন বাড়ির বাইরে সেই রকম ঘরে বন্দি হয়ে গেছে। তখন বলছে তুমি তাহলে কি করে থাকবে? আমি থাকবো, আমার কোনো অসুবিধা হবে না, আমি এই টুকটাক একটু ডাস্টিং করবো, একটু আলমারিটা খুলে দেখবো, হ্যাঁ, একটু সব ঘাঁটা ফাটা হয়ে গেছে। দাদা যতটা পেরেছে তোমাদের তো দেখালি আমি যে গুছিয়ে গাছিয়ে রেখেছে, কিন্তু একটু নিজের মতো করে এবার করে নিতে হবে। তা সেইটার চেষ্টাই থাকবে। কালকে দাদা চলে যাবে অন্নপূর্ণা পুজোয়, আর আমি একটুখানি ওপরে থাকবো তখন। এইভাবেই আমাদের এখন জীবন কাটছে। আজকের ভিডিওটা একদম একটু অন্যরকমভাবে করলাম, হ্যাঁ, জানি না আমার কতজন বন্ধুর ভালো লাগবে। তা এইবার তো আমি ছন্দে ফেরার চেষ্টা করছি নিশ্চয়ই। আবার হয়তো রান্নাবান্নাটা খুব একটা সেইভাবে তোমাদের দেখাতে পারবো না, কারণ রান্নায় তো রেস্ট্রিকশনটা আছেই, বুঝতে পারছো। তবে দাদার জন্য যদি টুকটাক কিছু রাঁধি টাদি, সেগুলো তো তোমাদের আমি দেখাবই। আজকে যেহেতু আজকে আমি এগরোল করছি বলছিলাম, তা সেটা দেখাবার কিছু নেই, এটা তো সবাই সবসময় করো তোমরা। যদি কিছু ভালো টালো কিছু জিনিসপত্র কোনোদিন করি তো নিশ্চয়ই তোমাদের শেয়ার করে দেবো। হ্যাঁ, তাহলে আজকের মতো টাটা করছি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর একদম জীবনে থেকো। হ্যাঁ, মানে যতটা পারো আনন্দকে একদম লুটে পুটে নাও। মানুষের জীবন ক্ষণস্থায়ী, হ্যাঁ, সেখানে একটু দুঃখ বলে কিছু থাকবে না। মানুষের জীবনে দুঃখ আসবেই, কিন্তু সেটাকে ওভারকাম করে একদম আনন্দে বিন্দাস থাকো। আজকের মতো টাটা, গুড নাইট। একটু অন্যরকম ভিডিও না, প্লিজ আমার সঙ্গে থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো, সবার জন্য শুভেচ্ছা। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।